যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। প্রথমেই রোমান লিখেছেন, ভাইয়া ঘটনাটি সিলেক্ট হলে প্রচারের সময় দয়া করে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। এটা চিন্টু ভাই ভূত.com শুরু হবার পরে কোনো এক ঈদে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করেছিলেন সেটি ব্যবহার করার কথা বলেছেন। দেখা যাক কি হয়। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com এর একজন মডারেটর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা কয়েক মাস আগে থেকে আমার এক কাজিনের সাথে ঘটে চলেছে। সত্যি বলতে ঘটনার কিছু অংশের প্রত্যক্ষদর্শী আমি নিজেই। তবে ঘটনায় যাবার আগে কয়েকটা কথা বলে নিতে চাই, যাতে করে ঘটনাটি শোনার সময় আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিছুদিন আগে আমি আমাদের অফিসিয়াল গ্রুপে উইজা বোর্ড নিয়ে একটা পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম একটা ঘটনা পাঠানোর সময় এই বোর্ড নিয়েও কিছু তথ্য আপনাদের জানাবো। এরপর অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন এই ঘটনা এবং উইজা বোর্ড সম্পর্কে। যেহেতু আমার কাজিনের ঘটনাটি উইজা বোর্ড সম্পর্কিত, সেহেতু ঘটনা শুরুর আগে সেই বোর্ড দিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের জানাতে চাই। নামটা হয়তো অনেকেই শোনেননি, উইজা বোর্ড, তবে প্ল্যানচেটের ব্যাপারে অনেকেই জানেন বা শুনেছেন। প্ল্যানচেটের জন্য যে কাঠের বোর্ডটি ব্যবহার করা হয় মূলত সেটিকে উইজা বোর্ড বলে। যদিও খেলার সময় ত্রিকোণ আকৃতির যে স্ট্রাইকারটি ব্যবহার করা হয় সেটা আসল প্ল্যানচেট। বিদেশি ভাষায় মৃত মানুষের আত্মা বা জিনের সাথে কথা বলার জন্য এটাকে ধরা হয়। এই প্রচলন প্রায় 1100 খ্রিস্টাব্দে চীনে শুরু হলে 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় আধ্যাত্মিকতার খোঁজ বাড়তে থাকে। 1848 সালে নিউ ইয়র্কে দুই বোন কেট এবং মার্জেট মৃত আত্মার সাথে যোগাযোগ করেছিল বলে প্রচুর সমালোচনা শুরু হয়। অনেকেই আবার তাদের রীতি মেনে পরিবারের মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টাও করেন, কিন্তু সেই প্রক্রিয়াগুলো বেশ ধীর গতিতে হবার কারণে 1868 সালে ত্রিকোণ আকৃতির প্ল্যানচেটের আবিষ্কার করা হয়। কিন্তু সেটাও খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। সে সময় মরক্কোতে সাধারণ মানুষের অনেকেই কালো জাদুর দীক্ষা নিতে শুরু করে এবং কাগজের ওপর বিভিন্ন শব্দ ও অক্ষর লিখে স্পিরিট কমিউনিকেশনের চেষ্টা করে, যেটা মূলত জিনকে আকর্ষণ করত। পরবর্তীতে সেখান থেকে একজন আমেরিকান এই ধারণাটি নিয়ে আসেন তার দেশে এবং আমেরিকা এটাকে গেম হিসেবে বাজারে ছাড়ে। 1886 সালে ওরিও থেকে গোপন সূত্রে ওইজা বোর্ডের নাম পত্রিকায় এলে চার্লস ক্যাডার দাবি করেন যে এটা তার তৈরি করা জিনিস। এরপর 1890 সালে 28 মে আধুনিক উইজা বোর্ডের আবিষ্কার করেন বিজনেসম্যান এলিজা বন্ড। প্ল্যানচেটের সময় মৃত আত্মারাই নাকি তাকে বলেছিল এই বোর্ডটার নাম হবে উইজা বোর্ড, কিন্তু এরপর থেকে তাকে জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। বিজ্ঞদের মতে জিনদের সাথে সরাসরি কথা বলা এবং তাদেরকে এই ডাইমেনশনে আমন্ত্রণ জানানোর সবচেয়ে সহজ এবং ভয়ঙ্কর মাধ্যম হচ্ছে উইজা বোর্ড। তারা একটা কথা সবসময় বলে থাকেন, when you talk to the other side you never know who will be listening। এবার ঘটনায় আসা যাক। আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখে চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন যেন ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, হয়তো এতটা পথ জার্নি করে এসেছে তাই চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই তখন একসাথে অনেক এনজয় করি বিধায় সারাদিন তাকে চুপচাপ থাকতে দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। তাই তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সময় হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু কয়েকবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি প্রথমেই তার কিছু ব্যাপারে কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানর্মাল বিষয়গুলোতে
একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি ভূত এফএম বা ভূত.com-এর ঘটনা কালেক্ট করে তাকে ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছু নেই। মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে থেকে তৈরি করেছে এসব উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টার